কি খবর প্রত্যেকের? হ্যাঁ, গুড নুন। ভাই আজকে কিন্তু আমরা অনেকক্ষণ ক্লাস করব, ঠিক আছে? আজকে কিন্তু আমরা প্রচুর ক্লাস করব। আমি অ্যাকচুয়ালি যে কোনো এসএসসি এর ক্লাস না 1.5 ঘন্টা করে নিই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে বলল যে 1 ঘন্টার উপরে ক্লাস নেবেন না, লোকজনের অসুবিধা হয়। আমি বলছি ভাই 1 ঘন্টার উপরে ক্লাস নেবো না, তো ওদের শান্তির জন্য আমি এখানে মার্ক প্রাইজের মতো কাজ করেছি। মার্ক প্রাইজের কি কাজ ছিল মনে আছে? মার্ক প্রাইজের কাজ ছিল আমাদের কাস্টমারকেও স্যাটিসফাই করা আর প্রফিটও দেওয়া, বিক্রেতাকেও প্রফিট দেওয়া। তো আমি এখানে মার্ক প্রাইজের মতো কাজ করেছি। নাম্বার ওয়ান, ওদেরও শান্তি দিয়েছি 1 ঘন্টার ক্লাস লাগিয়ে। নাম্বার টু, আমি টাইম দেখি না। আমি যখন তোমাদের জন্য ক্লাস নিতে আসি আমি টাইম দেখি না। তোমাদের জন্য যতটুকু টাইম আমার দেয়া, হ্যাঁ যদি আমার এরপরে কোনো মিটিং বা কিছু থাকে তখন আমি চলে যাই, বাট যদি কিছু অসুবিধা না হয় যতটুকু তোমাদের দরকার আমি ততক্ষণ থাকি। বুঝতে পারছো? তো আমি আবারও একবার বলে দিচ্ছি, যদি তোমার মনে হয় যে হ্যাঁ স্যার খিদে পাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, চলে যেতে পারো, কোনো চাপ নেই তাতে। আমি কাউকে কখনো কিছুতে আটকাই না। কিন্তু আমার একটাই দাবি, যতটুকু আমি বলে দেবো, যতটুকু আমি করে দেবো ভাই, সবকিছু ধরে 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 সুন্দর করে পড়ে নেবে। এবং দেখো এখানে যতটুকু সম্ভব, এখানে আমরা থিওরিটিক্যাল ক্লাস করে যত রকম অঙ্ক আছে আমরা তো সবকিছু করে দিই। আমরা এর সাথে পিওয়াইকিউ সলভ যেগুলো হয় না, পিওয়াইকিউ সলভ ম্যাক্সিমাম আমরা এখানে করে দিই। আর কিছু কিছু জিনিস আমি ইউটিউবে আপলোড করে দিই, সেগুলো পারলে একবার দেখে নিও। যা যা করিয়ে দেবো, যা যা আছে ওর বাইরে আর কিচ্ছু আসবে না, ঠিক আছে? তো এই হয়ে গেল সম্পূর্ণ ব্যাপার। ওকে ভাই, তো চলো আজকে আমরা শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস। আজকে আমরা কি কি করব টপিক, আমি আজকের থেকে না একটু টপিক লেখা শুরু করব। আমার এটা ব্যাংক ব্যাচ থেকে মাথায় এলো যে আমি যদি প্রত্যেকদিন ক্লাসের ফার্স্টে একটা টপিকটা লিখে দিই যে আজকে আমরা কোন কোন জিনিস পড়াশোনা করব, তাহলে রেকর্ডেড ভাই বোনরা যারা আছো তারাও কন্টিনিউটিটা বুঝতে পারবে, যারা পরে দেখবে বা যারা পরে ভিডিও কোর্স করবে, এবং লাইভ ক্লাসে যারা আছো তারাও প্রত্যেকটা জিনিস থরলি বুঝতে পারবে। তাহলে একটা তোমাদেরও ভালো হবে, আর আমি তো পরের দিনকেই করাবো, সেটা লিখেই দিই, কোনো অসুবিধা নেই। তো আজকের টপিকটা আমরা আগে একটু লিখে দিই। আমরা আজকে কি কি করব? নাম্বার ওয়ান, টাইম অ্যান্ড ওয়ার্ক বেসিক, একদম সোজা জিনিস করব টাইম অ্যান্ড ওয়ার্কের। নাম্বার টু, এলসিএম এইচসিএফ এর প্রবলেম, এইচসিএফ এলসিএম এর অঙ্ক, ফার্স্ট স্টেজ, ফার্স্ট টাইপ গুলো আমরা করব, দুটো টাইপ আছে এলসিএম এইচসিএফ এর। নাম্বার থ্রি, মিল্কম্যান প্রবলেম। নাম্বার থ্রি, মিল্কম্যান প্রবলেম। and number 4, লাস্ট পার্সেন্টেজ ফর্মুলা। পার্সেন্টেজের জাস্ট একটা ফর্মুলা বলবো, সেই ফর্মুলা বলেই আমাদের পার্সেন্টেজ পুরো শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাই আমার? তো চলো আমরা আস্তে 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 শুরু করি। হ্যাঁ, যারা যারা রেকর্ডেড দেখে, যারা রেকর্ডেড দেখে আমি তাদের জন্যই বলছি, ওকে ভাই আমার? তো চলো আমি তোমাদের চ্যাটটাকে এবার প্রাইভেট করলাম। চলো দেখো, ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের একদম বেসিকটা। টাইম অ্যান্ড ওয়ার্কের একদম বেসিকটা, ঠিক আছে? দেখো এই টাইপটা করে না, আশা করি তোমাদেরও কিছুটা হলেও উপকার হবে, যে যেটা আমরা শিখে আসছি সেগুলো আমরা কিছুদিন পর পর প্র্যাকটিসও করছি, অ্যাটলিস্ট সেগুলো ভুলবে না। ধরো আজকের আমি যদি পার্সেন্টেজ একেবারে শেষ করে, প্রফিট অ্যান্ড লস একেবারে শেষ করে তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক ধরতাম, তোমরা কিন্তু অনেকে পার্সেন্টেজ বা প্রফিট অ্যান্ড লসের কিছু কিছু কনসেপ্ট ভুলে যেতে। আমি সেই জন্যই ব্রেক করে করে করাচ্ছি, যাতে তোমরা পড়া এবং রিভিশন দুটো একসাথে হয়। ঠিক আছে ভাই আমার? চলো রিতম, কোনো চাপ নেই, সব ভালো হবে। চল, ওকে আমি সব বলে দেবো সায়নী, কোনো চিন্তা নেই। তো আমরা এবার শুরু করি। পুতুল, ভালো করে এক্সাম দাও, সব ভালো হবে, কোনো চিন্তা নেই, মাথা ঠান্ডা করে এক্সাম দেবে, সব ভালো হবে। চল,
যে কটা টাইপ করিয়ে দিয়েছি এর মধ্যে পুতুল, সেখান থেকে অনেক কমন পাবে, এটুকুও বলে দিলাম। চল, এই যে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ওয়ার্কের আমাদের স্পেসিফিক কয়েকটা টাইপ দেখতে হয়। কি কি টাইপ দেখতে হয়, কোন কোনগুলো আমাদের আছে? নাম্বার 1 বেসিক, নাম্বার 2 এন্ড অর প্রবলেম, নাম্বার 3 মাল্টিপল এঙ্গেজমেন্ট, নাম্বার 4 মাল্টিপল এঙ্গেজমেন্ট হয়ে গেল, এন্ড অর এফিসিয়েন্সি, নাম্বার 5 অল্টারনেট, নাম্বার 6 শর্টকাট। এই ছটা হচ্ছে আমাদের মেন টাইম অ্যান্ড ওয়ার্কের গল্প। ছটা টাইপ থাকে আমাদের, ঠিক আছে? তো চল দেখো, ধরো আজকে ধরো সাহেব, কোনো চাপ নেই, তুমি এমনিও ভালো ছেলে, হয়ে যাবে সব। আজকে ধরো নিমাই, না অসুবিধা নেই নিমাই, আমি কারোর উপরে রেগে থাকি না। আজকে ধরো নিমাই ব্রো চাকরি পেয়ে গেছে, ঠিক আছে? এবার নিমাই ব্রো যখন চাকরি পেয়েছে, নিমাই ব্রো এর একটা ভাবি এসেছে, মানে নিমাই ব্রো এর ভাবি না, আমাদের ভাবি এসেছে, বৌদি এসেছে, নিমাই এর একটা মনের মানুষ এসেছে। এবার নিমাই এর মনের মানুষ নিমাইকে বলেছে যে সুইট হার্ট, আমাকে একটা বাড়ি বানিয়ে দাও। নিমাই বলছে ওকে, বাড়ি বানিয়ে দেবো। তো নিমাই কি করলো, নিমাই 50 জনকে ডাকলো, ডেকে বললো যে ভাই তোরা একটা বাড়ি বানিয়ে দে, এন্ড আমি তোদের 30 দিন সময় দিচ্ছি, ঠিক আছে? এবার গল্পটা হচ্ছে নিমাই বৌদি এবার এসে বলছে যে ভাই তুমি 30 দিনে বাড়ি বানাচ্ছ, আমাকে আরো তাড়াতাড়ি বানিয়ে দাও। তাহলে নিমাই তো 50 জনকে ডেকেছিল 30 দিনে বাড়িটা শেষ করবে বলে। যদি নিমাইয়ের তাড়াতাড়ি বাড়ি বানাতে হয়, তাহলে নিমাইকে কি করতে হবে গো? নিমাই 50 জনকে ডেকেছিল, বলেছিল ভাই 30 দিনে বাড়িটা বানিয়ে দেবে। এবার নিমাই বৌদি এসে বলছে যে আমার তাড়াতাড়ি দরকার, আমার আরো তাড়াতাড়ি দরকার। তাহলে আমার কি কি হবে গো? তখন আমার তো লোক সংখ্যা বৃদ্ধি করতে হবে, লোক বৃদ্ধি। যদি আমাদের টাইম কমে, ধরে এটা আমায় বললে 20 দিনে বানিয়ে দাও, তাহলে তো আমাকে লোক বৃদ্ধি করতে হবে। বা ধরো নিমাই বৌদি এসে বললো যে আরে তুমি এত তাড়াহুড়ো করছো কেন, ধীরে সুস্থে বানাও, সুন্দর করে বানাও, তুমি 50 দিন টাইম নাও। তাহলে নিমাই তো 50 জন নিয়ে এসেছিল 30 দিনে বানাবার জন্য। যদি ওর হাতে এখন 50 দিন টাইম লাগে, যদি এখন ওর হাতে 50 দিন টাইম থাকে, তাহলে ওকে কি করতে হবে গো? ওকে কি করতে হবে, ও কিছু লোককে বাদ দিয়ে দিতে পারবে, বলবে যে ভাই ঠিক আছে কোনো চাপ নেই, তোমাদের আবার পরের কাজে ডাকবো, এখন দরকার নেই। তখন কি করতে হবে, লোক কমাতে হবে। তাহলে তোমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছ ভাই আমার, একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, লোক যখন বৃদ্ধি হচ্ছে সময় তখন কমে যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার না? কেউ যদি 10 দিনে একটা কাজ করে, ধরো 20 জন লোক 10 দিনে একটা কাজ করলো, যদি আমি 40 জন লোক নিয়ে চলে আসি, তাহলে তো আমি আরো কম দিনে কাজ মেরে যাবে, তাই না? সিমিলারলি লোক যখন কমে যাচ্ছে, টাইম তখন বেড়ে যাচ্ছে। 10 জন লোক মিলে একটা কাজ 5 দিনে করে, আমি যদি 8 জনকে ছাড়িয়ে দিই, তাহলে আমার 2 জনকে সব কাজ করতে হবে, আরো বেশি টাইম লাগবে। সুতরাং আমি এইখান থেকে কি বলতে পারছি, আমি কি এইখান থেকে বলতে পারছি না যে ভাই আমার নাম্বার অফ পার্সেন্ট, এই নাম্বার অফ পার্সেন্টটা আমার টাইমের সাথে ব্যস্তানুপাতিক, আমরা কি এটা বলতে পারি না? নাম্বার অফ পার্সেন্টটা আমাদের টাইমের সাথে ব্যস্তানুপাতিক, এটা কি আমরা বলতে পারি না? তোমরা বলছো হ্যাঁ স্যার, এটা তো আমরা বলতে পারি। এবার ভাই আমাকে একটা কথা বলো, কি কথা?
আমি এবার এই কন্ডিশনটা একটু অন্যভাবে তোমাদের সামনে দিচ্ছি। কি সেটা? ধরো আজকে আমি বললাম যে ভাই 50 জন আমার 30 দিনে একটা বাড়ি বানাবে। পরের দিন এসে আমি বলছি যে না 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 না, আমার 20 দিন টাইম দিচ্ছি আর আমার অর্ধেক বাড়ি চাই। তারপরের দিন বলছি যে আমি 50 দিন টাইম দিচ্ছি, আমার 4টে বাড়ি চাই। তারপরের দিন বলছি আমার 100 দিন টাইম দিচ্ছি, আমার 3টে বাড়ি চাই। তাহলে আমি কি এখন কখন বৃদ্ধি হবে কখন হ্রাস হবে তখন এতটা সহজে বলতে পারবো? যদি আমি বাড়ির নাম্বার গুলো চেঞ্জ করতে থাকি, একবার যদি আমি এক একটা জিনিস দিতে থাকি, তাহলে আমি এটার ক্ষেত্রে যেমন সহজে বলতে পারছিলাম, এটার ক্ষেত্রে তো আমি সহজে বলতে পারবো না। তাহলে এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি ছিল গো ভাই? এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য আমাদের কি ছিল গো ভাই? এইটাই আমরা যখন কাজ করছিলাম, আমাদের বাড়ির সংখ্যা ছিল একটা। একটা বাড়ির ওপর বেস করে আমরা দেখছিলাম যে কি হবে না হবে। হোয়াট অ্যাবাউট দিস? এটার ক্ষেত্রে তো আমার একটা বাড়ি নয় ভাই, এটার ক্ষেত্রে আমার বাড়িটা ভ্যারি করে যাচ্ছে। সুতরাং এই যে জিনিসটা আসছে, এই জিনিসটা কখন আসছে? বাড়ি যখন ফিক্সড, বাড়ির সংখ্যা যখন ফিক্সড। এন্ড বাড়ির সংখ্যা ফিক্সড কখন? বাড়ির সংখ্যা ফিক্সড কখন? তার মানে কি, বাড়ি মানে তো আমার টোটাল ওয়ার্ক, বাড়ি মানে তো আমার টোটাল ওয়ার্ক। তাহলে এই জিনিসটা আমার কখন সত্যি হচ্ছে? যখন আমার টোটাল ওয়ার্কটা ফিক্স। এই জিনিসটা আমার কখন সত্যি হচ্ছে? যখন আমার টোটাল ওয়ার্কটা ফিক্স। বুঝা গেল? অর্থাৎ টোটাল ওয়ার্কটা আমার যখন কনস্ট্যান্ট, টোটাল ওয়ার্কটা আমার যখন কনস্ট্যান্ট, তাহলে ভাই আমার এবার একটা জিনিস দেখো তো, আমি কি তাহলে বলতে পারি না নাম্বার অফ পার্সন ইকুয়াল টু, মনে আছে মানে ভ্যারি সরি সমানুপাতিক থেকে যখন আমার ইকুয়াল সাইনে আসে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হয়, মনে আছে? সমানুপাতিক চিহ্ন থেকে যখন আমার ইকুয়াল সাইনে আসে, সমানুপাতিক চিহ্ন থেকে যখন আমার ইকুয়াল সাইনে আসে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হয় না? আর এখানে তো আমি কনস্ট্যান্টটা জানি কি, এখানে তো আমি কনস্ট্যান্টটা জানি কি, আমার তো টোটাল ওয়ার্কটা ফিক্স, টোটাল ওয়ার্কটা তো আমার কনস্ট্যান্ট। সুতরাং নাম্বার অফ পার্সন ইকুয়াল টু আমি কি লিখতে পারি না টোটাল ওয়ার্ক বাই টাইম? আমার যে কনস্ট্যান্টটা আছে সেই কনস্ট্যান্টটাকে আমি টোটাল ওয়ার্ক লিখছি। সুতরাং দেখো এখান থেকে আমার ফার্স্ট ইম্পর্টেন্ট কি জিনিস আসছে? ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস আসছে যে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু নাম্বার অফ পার্সন ইনটু টাইম। টোটাল ওয়ার্ক ইকুয়াল টু নাম্বার অফ পার্সন ইনটু টাইম। ভেরি 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 ইম্পর্টেন্ট রিলেশন, ফার্স্ট রিলেশন অফ টাইম অ্যান্ড ওয়ার্ক, যে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু নাম্বার অফ পার্সন ইনটু টাইম। অর্থাৎ যদি আমাকে কেউ বলে, যদি আমাকে কেউ বলে যে 10 জন লোক, 10 জন লোক একটা কাজ, 10 জন লোক একটা কাজ 5 দিনে করে, 5 দিন, তাহলে মোট কাজ কত? আমি কি বলবো? যে ভাই আমার 10 জন লোক একটা কাজ 5 দিনে করে, তাহলে মোট কাজ আমার কত হবে? নাম্বার অফ পার্সন ইনটু টাইম, অর্থাৎ 50 ইউনিট, 50 ইউনিট। ঠিক আছে? এটাকেই যদি আমি এইভাবে বলি, এটাকেই যদি আমি এইভাবে বলি যে 13 জন লোক একটা কাজ 2 দিনে করে, তাহলে আমার টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে? 13 জন লোক একটা কাজ 2 দিনে করে, তাহলে আমার টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে? 26 ইউনিট। ভেরি গুড। দেখো এই যে দুটো এক্সাম্পল আমি দিলাম, এই দুটো এক্সাম্পলেই টাইমটা আমাদের কিসে ছিল? দিনে ছিল, তাই না? টাইমটা আমার কিসে ছিল? দিনে ছিল। এখানে দিন না থেকে মাস, সপ্তাহ, বছর, সেকেন্ড যা খুশি দিয়ে দিক, যা খুশি দিয়ে দিক, যাই হোক না কেন, আমরা
সেক্ষেত্রে কি করব আমরা, সেক্ষেত্রে অলওয়েজ নাম্বার অফ পার্সন ইন্টু টাইম করব। ঠিক আছে, এবার দেখো আমি তোমাকে যদি আজকে এটাকে এইভাবে লিখি যে 10 জন লোক 5 দিনে একটা কাজ করে, প্রতিদিন 2 ঘন্টা খেটে, প্রতিদিন 2 ঘন্টা খেটে, তাহলে আমার পুরো কাজ কত গো ভাই? এবার একটা জিনিস দেখো, 5 দিনে আমার গোটা কাজটা শেষ হচ্ছে, তাই তো? 5 দিনে আমার গোটা কাজটা শেষ হচ্ছে, কিন্তু খাটছে তো আমার রেগুলার 2 ঘন্টা। 5 দিনে আমার গোটা কাজ শেষ হচ্ছে, কিন্তু খাটছে তো আমার রেগুলার 2 ঘন্টা। তার মানে আমার টোটাল টাইম কতটা দিচ্ছি? 10 ঘন্টা দিচ্ছি না? টোটাল টাইম কতটা দিচ্ছি? 10 ঘন্টা দিচ্ছি না? অর্থাৎ এখন আমাদের গল্পটা কি চলে গেল, নাম্বার অফ পার্সন হচ্ছে 10 জন, টাইম হচ্ছে 10 ঘন্টা, তাহলে আমার টোটাল ওয়ার্ক কত? 10 ইন্টু 10, 100 ইউনিট। টোটাল ওয়ার্ক কত গেল? 10 ইন্টু 10, 100 ইউনিট। অর্থাৎ টাইমটা তোমাকে যা খুশি দেয়া থাকতে পারে, টাইমটা তোমাকে বছর, ঘন্টা, সপ্তাহ, দিন যা খুশি দেয়া থাকতে পারে, শুধু আমরা কি করব, আমরা সেক্ষেত্রে নাম্বার অফ পার্সন ইন্টু টাইম, এই জিনিসটা খালি মাথায় রাখবো। বোঝাতে পারলাম? এই রিলেশনটা আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি? এই রিলেশনটা আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি? ঠিক আছে, এবার এই রিলেশনটার উপর বেস করে আমাদের যে ফার্স্ট অ্যাপ্লিকেশন আছে, ফার্স্ট অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা আমরা একটু পড়ে নিই ভাই। ধরো M1 জন লোক D1 দিনে প্রতিদিন T1 ঘন্টা খেটে, T1 আওয়ার খেটে W1 পরিমাণ কাজ করে, W1 কাজ করে। ঠিক আছে, আর M2 জন লোক D2 দিনে প্রতিদিন T2 ঘন্টা খেটে W2 কাজ করে। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমার N1 জন লোক D1 T1 খেটে W1 কাজ করে, M2 জন লোক D2 T2 এবং W2 কাজ করে। ঠিক আছে, তাহলে এবার একটা জিনিস দেখো ভাই, এই দুটো যদি আমাদের বলে দেয়া হয় না, তাহলে আমরা এইখান থেকে যে সম্পর্কটা পাই সেটা হচ্ছে M1 D1 T1 by W1 equals M2 D2 T2 by W2. M1 D1 T1 by W1 equals M2 D2 T2 by W2. ভেরি 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 ইম্পর্টেন্ট ফরম্যাট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেটা দিয়ে আমাদের কিন্তু বহু জায়গায় প্রিলিমসে প্রশ্ন আসে। এবং এইখানে তোমরা দুটো জিনিস খেয়াল রাখবে। কি খেয়াল রাখবে? যে W1 এবং W2 এর ইউনিট সেম হবে, ইউনিট সেম হবে। ইউনিট সেম হবে মানে কি? যদি পার্সেন্টেজ দেওয়া থাকে দুটোই পার্সেন্টেজ হবে, যদি ফ্র্যাকশন দেওয়া থাকে দুটোই ফ্র্যাকশন হবে। মোদ্দা কথা W1 এবং W2 এর ইউনিট আমাদের সেম হতে হবে। আমরা বুঝতে পেরেছি প্রত্যেকে? আমরা ক্লিয়ার করতে পেরেছি সকলে? ঠিক আছে, ওকে, চল নেক্সট। লাস্ট যে কনসেপ্টটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সির বাংলা মানে হচ্ছে কার্যক্ষমতা। কার্যক্ষমতা। এবার এই জিনিসটা কি, এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা মানে কি? দেখো, এফিসিয়েন্সি মানে হচ্ছে ওয়ার্ক পার ইউনিট টাইম। কি বললাম? এফিসিয়েন্সি মানে, যদি আমি ইংরেজিতে বলি সেটা হয়ে যায় ওয়ার্ক পার ইউনিট
টাইম। বাংলায় বললে কি হয়ে যাবে ভাই? বাংলায় বললে আমাদের হয়ে যাবে একক সময়ে সংঘটিত কার্য। একক সময়ে যে কাজ করি, একক সময়ে যে কাজ করি। আমি একটু ব্যাপারটা এক্সাম্পল দিই ভাই। ধরো আজকে আমি তোমাকে বললাম, আজকে ধরো আমি তোমাকে বললাম যে আমি 10 ঘন্টায় 20 কিমি রাস্তা হাঁটি। আমি 10 ঘন্টায় 20 কিমি রাস্তা হাঁটি। তাহলে আমার এফিসিয়েন্সি কি হবে জানো তো? একক সময়। একক সময় মানে একদিন, 1 ঘন্টা, 1 সেকেন্ড, অর্থাৎ 1 ইউনিট অফ টাইমে আমি যে কাজটা করি তাকে বলা হয় এফিসিয়েন্সি। 1 ইউনিট টাইমে আমি যে কাজটা করি তাকে বলা হয় এফিসিয়েন্সি। তাহলে ভাই 10 ঘন্টায় যদি আমি 20 কিমি রাস্তা হাঁটি, 1 ঘন্টায় আমি কতটা হাঁটি গো? তোমরা বলবে স্যার 20/10, 2 কিমি। তাহলে আমি বলবো যে আমার এফিসিয়েন্সি হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। আমার এফিসিয়েন্সি হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। সিমিলারলি ধরো আজকে আমি তোমাকে বললাম যে অনন্যা, ধরো আমি বললাম যে অনন্যা 5 মিনিটে 20টা অঙ্ক করে। অনন্যা 5 মিনিটে 20টা অঙ্ক করে। তাহলে অনন্যার এফিসিয়েন্সি কি হবে? অনন্যার এফিসিয়েন্সি কি হবে? 5 মিনিটে 20টা অঙ্ক করে মানে 1 মিনিটে কটা অঙ্ক করবে? 4টে। 1 মিনিটে হচ্ছে 4টে। সুতরাং এফিসিয়েন্সি মানে কি? ওয়ার্ক পার ইউনিট টাইম। আমরা একক ঘন্টায় বা একক সময়ে যে কাজ করি। মানে ধরো আজকে আমি তোমাকে বললাম যে আমি টি ঘন্টায় ডাব্লু কাজ করি। আমি টি ঘন্টায় ডাব্লু কাজ করি। তাহলে আমি 1 ঘন্টায় যে কাজটা করি সেটাই তো আমার এফিসিয়েন্সি। 1 ঘন্টায় আমি কতটা কাজ করি? W/T না? 1 ঘন্টায় আমি কতটা কাজ করি? W/T না? সুতরাং আমার এফিসিয়েন্সি কি চলে গেল? আমার এফিসিয়েন্সি চলে গেল E = W/T। E = W/T। এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক বাই টাইম। এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক বাই টাইম। W হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, কারণ যে পরিমাণ কাজটা আমি করছি। টোটাল ওয়ার্ক বাই টাইম। ঠিক আছে? তাহলে এইখান থেকে তো আমরা উল্টো করে এটাও বলতে পারি ভাই, এখান থেকে তো আমরা উল্টো করে এটাও বলতে পারি যে W = E × T। বলতে পারি না? W = E × T, এটা আমরা বলতে পারি না? কারণ E যদি আমার W/T হয় তাহলে আমি তো ক্রস মাল্টিপ্লাই করে দিলে W = E/T গুণ হয়ে যাচ্ছে। এই যে, তাহলে আমরা আরেকটা জিনিস এখান থেকে কি শিখছি? আরেকটা জিনিস আমি শিখছি যে টোটাল ওয়ার্ক = এফিসিয়েন্সি × টাইম। টোটাল ওয়ার্ক = এফিসিয়েন্সি × টাইম। ঠিক আছে? হ্যাঁ, সে কি পল্লবী? ঠিক আছে, অসুবিধা নেই। তুমি তাহলে একেবারে রেকর্ডেড ক্লাসটা করো, এখন দেখতে হবে না। এখন তুমি সাবধানে শুশ্রূষা করে নাও, একেবারে রেকর্ডেড ক্লাসটা করো। ঠিক আছে? ই মানে হচ্ছে এফিসিয়েন্সি, এই যে এফিসিয়েন্সি ই। এবার একটা জিনিস দেখো, যদি আমার এখানে ডাব্লুটা ফিক্স হয়ে যায়, যদি আমার এখানে এই যে এই জায়গাটায় আছে, এখানে যদি আমাদের টোটাল ওয়ার্কটা, আমি এই পাশেই লিখি, এখানে যদি আমাদের টোটাল ওয়ার্কটা ফিক্স হয়ে যায়, ওয়ার্কটা যদি আমার ফিক্স বা কনস্ট্যান্ট হয়ে যায়, ফিক্স বা কনস্ট্যান্ট হয়ে যায়,
তাহলে কি আসছে গো, ফিক্স বা কনস্ট্যান্ট যদি আমার হয়ে যায় তাহলে কি আসছে গো, দেখো তাহলে আমার ই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট বাই টি আসছে না, ই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট বাই টি আসছে না, কারণ ডাব্লিউ তো আমার এখন কনস্ট্যান্ট, তাহলে ই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট বাই টি, অর্থাৎ আমি কি এখান থেকে তাহলে বলতে পারি না যে ই ভ্যারিজ ইজ 1/t, বলতে পারি তো, তাই না, ই ভ্যারিজ ইজ 1/t। তাহলে হ্যাঁ টাটা পল্লবী, তাহলে আমরা কি দেখলাম, আমরা ওয়ার্কের দুটো জিনিস দেখলাম। নাম্বার ওয়ান, যদি আমরা পার্সেন আর টাইমের রেসপেক্টে দেখি, যদি আমরা পার্সেন আর টাইমের রেসপেক্টে দেখি তাহলে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু, আমার সাথে সাথে বলো, টোটাল ওয়ার্ক ইকুয়াল টু নাম্বার অফ পার্সন ইন্টু টাইম, টোটাল ওয়ার্ক ইকুয়াল টু নাম্বার অফ পার্সন ইন্টু টাইম। আর নাম্বার টু যদি আমরা এফিসিয়েন্সির সাপেক্ষে দেখি তখন আমরা কি বলতে পারবো, এফিসিয়েন্সির সাপেক্ষে দেখলে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইন্টু টাইম। কোনো একজনের বা একটা গ্রুপের এফিসিয়েন্সি কখনো আলাদা আলাদা মানুষের হয় না, হয় কোনো একটা গ্রুপের হবে বা একটা পার্টিকুলার লোকের হবে, তাহলে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইন্টু টাইম। আর সেখান থেকে আমরা আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে টোটাল ওয়ার্কটা যদি আমাদের ফিক্স হয় তাহলে এফিসিয়েন্সিটা কি হয়ে যায় ভাই আমার, টাইমের সাথে ব্যস্তানুপাতিক। এই অবধি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি, এই অবধি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি, এই অবধি সকলের ক্লিয়ার? হ্যাঁ ভাই, চলো ভেরি গুড, এই অবধি যদি সকলের ক্লিয়ার হয় তাহলে ভেরি গুড। চলো এইবার তাহলে চলো আমরা এলসিএম এইচসিএফ এর একটা দুটো অঙ্ক করে নিই এবার, ঠিক আছে, এবার আমরা এলসিএম এইচসিএফ এর একটা দুটো অঙ্ক করে নিই। তো চলো এবার আমরা শুরু করে দিচ্ছি এলসিএম এইচসিএফ এর একটা দুটো অঙ্ক। দেখো চলো দেখা যাক। হ্যাঁ, টি ইকুয়াল টু ডাব্লিউ বাই ই, মানে কোনটা বলছো? হ্যাঁ কেন হতে পারবে না, অবশ্যই হতে পারে। টি ইকুয়াল টু ডাব্লিউ বাই ই সানিয়া তো আমরা ইউজ করবো ইন্ডিভিজুয়াল পার্সন প্রবলেমের ক্ষেত্রে। আমাদের অঙ্কগুলো দেয় না, এ একটা কাজ 10 দিনে করে, বি একটা কাজ 12 দিনে করে, তাহলে দুজন মিলে একসাথে কত দিনে করবে, এই টাইপের জিনিস আমরা ওটা ইউজ করবো। ঠিক আছে ভাই আমার, চলো গেল। লাস্টেরটা হচ্ছে ই ভ্যারিজ ইজ 1/t, এফিসিয়েন্সি আর টাইম পরস্পর ব্যস্তানুপাতি হয়। ঠিক আছে, চলো এলসিএম এইচসিএফ। চোখে দেখে অ্যান্সার হবে, কি হবে অ্যান্সার এটার? আইবিএ তে এসেছিল, আইবিএসিআইও তো এসেছিল এই কোশ্চেনটা, কি হবে অ্যান্সার এটার বলো? যারা আমাকে আলাদাভাবে এসএমএস করো তোমার সাথে আমি আলাদাভাবে কথা বলবো, ঠিক আছে, আমাকে আলাদাভাবে এসএমএস করো, আমি তোমার সাথে আলাদাভাবে কথা বলবো। কিছু কিছু ডাউট হচ্ছে সুমনা, আজকে আমি তোমার ডাউট গুলো ক্লিয়ার করে দেবো, কোনো চাপ নেই। এটা তো একদম সোজা ভাই, আমরা কি জানি কোপ্রাইম নাম্বারের এলসিএম কি হয়, তাদের প্রোডাক্টের সাথে সমান হয়ে যায় না? কোপ্রাইম নাম্বারের এলসিএম কি হয়, তাদের প্রোডাক্টের সাথে সমান হয়ে যায়, কালকে আমরা দেখেছি, তাহলে অ্যান্সার কত? 1073। নেক্সট। বলো এটার অ্যান্সার কি হবে? আমি একবার সংখ্যাগুলো লিখে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। 3⁴, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, 11, 3 কিউব, 5, 7, 11 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 কিউব, 11⁴। বলো এলসিএম আর এইচসিএফ, তাই তো? কি বার করতে বলেছে? এলসিএম কত?
আমাকে এলসিএম এইচসিএফ দুটোই বার করে দেবে, এলসিএম এইচসিএফ দুটোই বার করে দেবে। না তো ভাই, এটা তো আমার নাম্বার নয়। এটা কার নাম্বার? এটা ওদের সুদীপ্তর নাম্বার, এটা আমার নাম্বার নয়। চলো, এলসিএম এইচসিএফ দুটোই আমায় বার করে দেবে। যে কটা দরকার দেবাংশ আমি সেইগুলো তুলে তুলে নিয়ে নেব। চলো দেখো, এইচসিএফ কি হবে, ফার্স্টে আমরা এইচসিএফ বার করি। এইচসিএফ মানে হচ্ছে কমন সংখ্যার লোয়েস্ট পাওয়ার। কমন কি আছে? 3 সবেতে আছে কমন, 5 সবেতে আছে কমন, আর কি আছে কমন? 11 সবেতে আছে কমন। তাহলে কমন সংখ্যার লোয়েস্ট পাওয়ার, 3 এর লোয়েস্ট পাওয়ার 2, 5 এর লোয়েস্ট পাওয়ার 1, 11 এর লোয়েস্ট পাওয়ার 1। দিস ইজ মাই এইচসিএফ, দিস ইজ মাই এইচসিএফ। এলসিএম কি হবে? যতগুলো ডিফারেন্ট কাইন্ড অফ সংখ্যা আছে, যতগুলো ডিফারেন্ট কাইন্ড অফ সংখ্যা আছে আমরা লিখে নিলাম। এখানে 3, 5, 7, 11 ছাড়া আর কিছু নেই। তার হাইয়েস্ট পাওয়ার, 3 এর হাইয়েস্ট পাওয়ার 4, 5 এর হাইয়েস্ট পাওয়ার 3, 7 এর হাইয়েস্ট পাওয়ার 2, 11 এর হাইয়েস্ট পাওয়ার 4। এটা আমার কি চলে গেল? এলসিএম। ঠিক আছে, চলো নেক্সট। কতটা সুন্দর একটা অঙ্ক দেখো এটা। কত সুন্দর অঙ্ক, অঙ্কটা আমি অঙ্কটা না একটু লিখে দিচ্ছি, এখানে প্রিন্টিংটা ঠিক আছে নি। অঙ্কটা আছে এটা, যে 19 টু দা পাওয়ার -13, 19 টু দা পাওয়ার -10, 19 টু দা পাওয়ার -11 আর 19 টু দা পাওয়ার -18। আমাকে বলেছে যে এর লসাগু কত। আমাকে বলেছে এর লসাগু কত, 19 টু দা পাওয়ার -13 নাকি 19 টু দা পাওয়ার -18 নাকি 19 টু দা পাওয়ার -3 নাকি 19 টু দা পাওয়ার -11। আমাকে বলেছে যে এই ভদ্রলোকের লসাগু কত, এটা আমাকে জিজ্ঞেস করেছে। এই ভদ্রলোকের লসাগু কত, এটা আমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, আমরা এটা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করি, সুন্দর করে বোঝার চেষ্টা করি। 19 টু দা পাওয়ার -13 মানে কি? 1/19 টু দা পাওয়ার 13, তাই তো? মাইনাস হলে আমরা উল্টে যাই জানি না ভাই, যে a টু দা পাওয়ার -m সেটা মানে যে 1/a টু দা পাওয়ার m। এটা তো আমরা সবাই জানি, এটা তো আমরা সবাই জানি। পরেরটা 1/19 টু দা পাওয়ার 10, তারপরেরটা 1/19 টু দা পাওয়ার 11, তারপরেরটা 1/19 টু দা পাওয়ার 18। ঠিক, তাহলে এইবার দেখো তো, ফ্র্যাকশন গসাগু আমরা কি করি? ওপরের গুলোর গসাগু 1। আচ্ছা, লসাগু চেয়েছে, তাহলে ওপরের গুলোর লসাগু 1 আর নিচের গুলোর গসাগু, তাই তো? নিচের গুলোর গসাগু। তাহলে আমার গসাগু কি হবে গো? দেখো, আমাকে এবার বার করতে হবে 19 টু দা পাওয়ার 13, 19 টু দা পাওয়ার 10, 19 টু দা পাওয়ার 11 আর 19 টু দা পাওয়ার 18 গসাগু। কি করে বার করব? কমন সংখ্যা সবার মধ্যে কমন আছে, কমন সংখ্যার লোয়েস্ট পাওয়ার। লোয়েস্ট পাওয়ার আমার এখানে কত? 10। লোয়েস্ট পাওয়ার আমার এখানে কত? 10। কমন, হ্যাঁ 10 আছে তো, হ্যাঁ ঠিকই আছে। লোয়েস্ট পাওয়ার আমার এখানে চলে আসছে কত? 10। তাহলে কমন সংখ্যার লোয়েস্ট পাওয়ার আমার গসাগু। তাহলে অ্যান্সার হবে 1/19 টু দা পাওয়ার 10। 1/19 টু দা পাওয়ার 10 মানে 19 টু দা পাওয়ার -10 আমার অ্যান্সার। অপশানে কি আছে? অপশানে কি আছে? 19 টু দা পাওয়ার -10 নেই না, তাহলে এটা 11 না, এটা 10 হবে। এটা 11 না, এটা তাহলে 10 হবে। ঠিক আছে, 19 টু দা পাওয়ার -10 উইল বি দা কারেক্ট অ্যান্সার।
আমরা ফ্র্যাকশনে বার করে নিলাম। লসাগু চেয়েছে, তাহলে ওপরের গুলোর লসাগু, নিচের গুলোর গসাগু, আর গসাগু তো আমরা বার করে নিলাম সুন্দর করে। না, এলসিএম মানে হাইয়েস্ট ফ্যাক্টর নয়, এলসিএম মানে হচ্ছে এল মানেই হচ্ছে লিস্ট, আর এম মানে হচ্ছে মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, চল নেক্সট। সিজিএল এর প্রশ্ন, লিস্ট কমন মাল্টিপল অফ এ এন্ড বি সেটা ইকুয়াল টু আমার 42, তাহলে 5 আর 11 বি এর লসাগু কত? হ্যাঁ, কমন সংখ্যার হাইয়েস্ট পাওয়ার, লসাগু মানে কমন সংখ্যার হাইয়েস্ট পাওয়ার। দেখো ভুল করবে না এই জায়গাটা, আমরা এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করেছি, আমরা এখানে ফ্র্যাকশনে কনভার্ট করেছি। তাহলে ফ্র্যাকশনে কনভার্ট যদি আমি করি, তাহলে আমার ফ্র্যাকশন এলসিএম কি হয়? ফ্র্যাকশন এলসিএম আমার কি হয়? ফ্র্যাকশন এলসিএম আমার হয়ে যায় ওপরের গুলোর লসাগু, ওপরের গুলোর লসাগু, নিচের গুলোর গসাগু, ওপরের গুলোর লসাগু, নিচের গুলোর গসাগু। তাহলে আমাকে এখন 19 টু দা পাওয়ার 13, 10, 11, 18 গসাগু বার করতে হবে, আর গসাগুটা কি আসছে? 19 টু দা পাওয়ার 10। সুতরাং আমার ফাইনাল অ্যান্সার কি হয়ে গেল? 19 টু দা পাওয়ার -10। ফাইনাল অ্যান্সার কি হয়ে গেল? 19 টু দা পাওয়ার -10। একদম সিম্পল জিনিসটা সিম্পল ভাবে দেখো, ঠিক আছে? চলো নেক্সট, এটা দেখো। ঠিক আছে, যারা অসুবিধা নেই, এটা দেখো 5A এবং 11B এর এলসিএম কত? ঠিক আছে, 5A, আরে ভাই সিম্পল ব্যাপারটা কেন তোমরা সিম্পল ভাবে দেখতে পাচ্ছ না? হাইয়েস্ট পাওয়ার -10, ঠিক আছে অসুবিধা নেই, আমাকে তো লসাগুটা বার করতে বলেছে। লসাগু মানে কি? মাল্টিপল। মাল্টিপল কি করে হয়? মাধ্যমিকে যে কি পরিমাণ তোমরা ফাঁকি দিয়েছো, মাল্টিপল মানে কি? আমি 2 এর মাল্টিপল কত করতে পারি? ধরো 2 এর স্কোয়ার, একে আমি 2 দিয়ে গুণ করছি, তাহলে আমার মাল্টিপল কত আসছে? 2 এর কিউব। অর্থাৎ কোনো একটা সংখ্যাকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে আমি যেটা পাই সেটা হচ্ছে মাল্টিপল। 19 টু দা পাওয়ার -13 এর সাথে যদি আমি 19 এর কিউব গুণ করি, 19 টু দা পাওয়ার -13 তার সাথে যদি আমি 19 এর কিউব গুণ করি, কত হয়? 19 টু দা পাওয়ার -10 হয়। অর্থাৎ দিস ইজ দা মাল্টিপল অফ দিস। 19 টু দা পাওয়ার -10 হচ্ছে মাল্টিপল অফ এত, এবং 19 টু দা পাওয়ার -10 সব কটার মাল্টিপল। তাহলে আমাকে লিস্ট কমন মাল্টিপল নিতে বলেছে, তাহলে 19 টু দা পাওয়ার 10 হবে সেটা। উল্টো করে দেখো, উল্টো করে দেখো, যে আমি পাওয়ার যেটা আছে সেটাকে উল্টো করে নিয়েছি, ফ্র্যাকশন করে নিয়েছি এক একটা। তো ফ্র্যাকশন যদি আমি এক একটা করে নিই, ফ্র্যাকশন লসাগু মানে কি? ফ্র্যাকশন লসাগু মানে কি? ফ্র্যাকশন লসাগু মানে ওপরের গুলোর লসাগু, নিচের গুলোর গসাগু। তাহলে আমাকে তো সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটাই তো আমার গসাগু হবে, তাহলে উল্টে গেল। চলো নেক্সট। তাহলে আমাকে বলেছে 5A আর 11B এর লসাগু কত। দেখো এই যে সংখ্যাটা আছে 5A আর 11B, আমি তো এটাকে লিখতে পারি 5 ইন্টু A আর 11 ইন্টু B, তাই তো? এবার দেখো লসাগু মানে আমার কি গো ভাই? লসাগু মানে সবকটা সংখ্যা, তাই না? তার মানে আমার এদের লসাগু চলে গেল 5 ইন্টু 11 ইন্টু A ইন্টু B, 5 ইন্টু 11 ইন্টু A ইন্টু B। সুতরাং আমার কত আসছে গো ভাই? আমার 55 ইন্টু AB।
এবার দেখো আমাকে বলে দিয়েছে দুজনার লসাগু হচ্ছে 42, দুজনার লসাগু হচ্ছে 42। তাহলে আমরা যে জানি দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু, বা দুটো সংখ্যা যদি পরস্পর কোপ্রাইম হয় তাহলে লসাগুটাই তার গুণফলের সাথে সমান হয়। তার মানে আমার গল্পটা কত আসবে? 55 ইন্টু 42। 55 ইন্টু 42 মানে কত গো? 11 মাল্টিপল হবে, তাহলে 3 4 3 7, এটা তো হবে না, 2 3 1 0। ঠিক আছে, 11 মাল্টিপ্লিসিটি রুল দিয়ে করলাম। নেক্সট, এসএসসি এমটিএস এর অঙ্ক, সেম টাইপের অঙ্ক, এসএসসি এমটিএস এর অঙ্ক। দেখো কি বলেছে, আমাকে বলেছে পি আর কিউ এর লসাগু হচ্ছে আর, তাহলে পি স্কোয়ার কিউ আর পি কিউ স্কোয়ারের লসাগু কত? আমাকে কার কার বার করতে বলেছে ভাই? আমার পি স্কোয়ার কিউ আর পি কিউ স্কোয়ার। দেখো লসাগু মানে কি? কমন সংখ্যার হাইয়েস্ট পাওয়ার, পি এর হাইয়েস্ট পাওয়ার 2, কিউ এর হাইয়েস্ট পাওয়ার 2, তাই তো? তাহলে আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার। আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইবার দেখো পি আর কিউ এর কমন মাল্টিপল তো আমাকে বলে দিয়েছে আর, তার মানে পি কিউ এর ভ্যালু তো আমার আর বলে দেওয়া আছে, পি কিউ এর ভ্যালু তো আমাকে আর বলে দেওয়া আছে। এবার আমাকে অপশন টেস্ট করতে হবে যে কোন অপশনটা এর সাথে মেলে। দেখো সবার আগে আমরা একটা জিনিস দেখে নিই, যদি আমি এখানে ডাইরেক্ট পি কিউ এর ভ্যালু আর বসিয়ে দিই, আমার ভ্যালু ডাইরেক্ট চলে আসছে আর স্কোয়ার, কিন্তু অপশনে তো আমার আর স্কোয়ার নেই, সুতরাং এইভাবে আমি করতে পারছি না। তাহলে চলো আমরা পরের ধাপে যাই, যে আমি যদি এবার পি কিউটাকে পি কিউ ইন্টু পি কিউ লিখি, এই যে পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে সেটাকে তো আমি পি কিউ ইন্টু পি কিউ লিখতে পারি। এবার পি কিউ এর ভ্যালু তো আর বলে দিয়েছে, তার মানে আমার অ্যান্সার কত চলে আসছে? পি কিউ আর। এসএসসি এমটিএস এর অঙ্ক এটা। তাহলে অ্যান্সার আমার কত চলে গেল? পি কিউ আর। চলো নেক্সট, কনসেপচুয়াল অঙ্ক, সুন্দর অঙ্ক। দেখো কি বলেছে, বলেছে এন যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা, এন যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা 3, 5 এবং 7 দ্বারা বিভাজ্য। তাহলে এর পরের কোন সংখ্যা আছে যেটা 3, 5 এবং 7 দ্বারা বিভাজ্য হবে? ওকে, আমাকে একটা জিনিস বলো তো ভাই, ধরো আজকে আমি তোমাকে বললাম 12, ঠিক আছে, 12 তো আমার 3 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। 12 তো আমার 3 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। তাহলে আমি যদি এর সাথে 6 যোগ করি, 6 যোগ করলে আমি যে সংখ্যাটা পাবো সেটা আমার কত আসছে? 18। 18 কি 3 আর 4 দুটো দ্বারা বিভাজ্য হচ্ছে ভাই? 18 তো আমার 3 দ্বারা বিভাজ্য আসছে, 18টা তো আমার 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না। ঠিক সিমিলারলি দেখো, আমি যদি 12-র সাথে আজকে 8 যোগ করি, কত আসছে? 20। 20 কি আমার 3 আর 4 দ্বারা বিভাজ্য হচ্ছে ভাই? 20টা আমার 3 দ্বারা যায় না, বাট 4 দ্বারা বিভাজ্য হয়। কিন্তু যদি আমি 12-র সাথে আজকে 24 যোগ করি, কত আসছে দেখো? 36, যেটা আমার 3 দ্বারাও কাটে 4 দ্বারাও কাটে। 24 যদি যোগ করি তাহলে আমার 3 দ্বারাও কাটে 4। এটা কারা কোত্থেকে আছে ভাই? মোহাম্মদ ইমরান আলী। কতবার বলেছি পড়ানোর মাঝখানে হাবিজাবি প্রশ্ন করবে না। হ্যাঁ, গ্রুপ ডিরেকশন কবে হবে? আমি জানি, রেল বোর্ড, আমি ফোন করবো, তাই ফোন নাম্বার আছে আমার কাছে রেলওয়ে বোর্ডের।
ক্লাসের মধ্যে একটা উত্তর দেওয়ার বেলায় নেই, ভুলভাল কোশ্চেন করে যাচ্ছে এসে। বহুবার বলেছি ক্লাসের মাঝখানে আমাকে ডিস্টার্ব করবে না, ক্লাসের লাস্টে যাবতীয় যা প্রশ্ন আছে সব করবে। তোমাদের উত্তর দেওয়ার জন্য সকাল 10টার থেকে আমার ক্লাস থাকে, তবুও 1টার পরেও আমি এখানে থাকি, জাস্ট টু সলভ অল অফ ইউর ডাউটস অ্যান্ড প্রবলেমস। কজন করে, কটা লোক করে টাইমের বাইরে ক্লাস? একটা ছন্দে পড়াচ্ছি, তার মধ্যে ডিস্টার্ব করে যাচ্ছে এসে, দিয়ে বলবে স্যার অঙ্ক করাননি, পারছি না কিছু। আরে পড় আগে, তারপরে তো পারবি। না পড়লে গ্রুপ ডি প্রশ্ন 2 মাস পরে হলেও পাস করতে পারবে না। যা পড়াচ্ছি চুপচাপ পড়ো। চলো, তাহলে এই যে 12 আর 24 আছে, দেখো এই 12 আর 24 যোগ করলে আমার কত আসছে? 36। 36টা দেখো আমার 3 দ্বারাও কাটছে আর 4 দ্বারাও কাটছে। 36টা আমার 3 দ্বারাও কাটছে, 4 দ্বারাও কাটছে। আবার 4-5 বার আমাকে এসএমএস করে যাচ্ছে, স্যার কবে হবে, স্যার বললেন না, স্যার কই। রাগ করে থাকা মনের মানুষ পেয়েছে যেন আমাকে। ওকে, তাহলে এইবার একটা জিনিস দেখো ভাই, কেন এটা কাটলো বলতো 3 আর 4 দ্বারা? কারণ হচ্ছে এইখানে যে সংখ্যাটা আছে সেটা আমার 3 আর 4 দ্বারা কাটছিল, তো আমাকে পরের সংখ্যাটাও এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 3 আর 4 দ্বারা বিভাজ্য হবে। আমাকে পরের সংখ্যাটাও এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 3 এবং 4 দ্বারা বিভাজ্য হবে, একমাত্র তাহলেই আমার যোগফলটা কাটবে। সেম লজিক দেখো, আমার এখানে n যে সংখ্যাটা আছে সেটা দেখো বলা আছে 3, 5 এবং 7 দ্বারা বিভাজ্য, তাই না? আমাকে বলেছে এর পরবর্তী কোন সংখ্যাটা হবে, লার্জার ইন্টিজার। লার্জার, এর পরের কোন লার্জার ইন্টিজার আসবে যেটা আমার এই 3টে দ্বারাই বিভাজ্য হবে। তার মানে কি ভাই, তার মানে আমার এইখানে এমন একটা সংখ্যা যোগ করতে হবে, আমার এইখানে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেটা এই 3, 5 এবং 7 দ্বারা বিভাজ্য, তাই না ভাই? আমাকে এখানে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেটা 3, 5 এবং 7 দ্বারা বিভাজ্য। এমন সংখ্যা কোন আছে গো? এমন সংখ্যা আমার 105 আছে না? দেখো 105 এমন একটা সংখ্যা যেটা 3, 5 আর 7 দ্বারা বিভাজ্য, তার মানে আমার অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে? n প্লাস 105। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে? n প্লাস 105। ঠিক, আমরা এটা বুঝতে পারলাম। এটা যদি বুঝতে পারি আমাকে একটা অঙ্ক করে দাও তো। ধরো আজকে বলেছে n সংখ্যাটা 3 আর 11 দ্বারা বিভাজ্য, n সংখ্যাটা 3 আর 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তাহলে এর পরবর্তী লার্জার কোন সংখ্যা, এর পরবর্তী লার্জার কোন সংখ্যা 3 আর 11 দ্বারা বিভাজ্য হবে? অপশন 1 n প্লাস 32, অপশন 2 n প্লাস 33, অপশন 3 n প্লাস 62, অপশন 4 n প্লাস 66। কোনটা অ্যান্সার হবে গো? ভেরি গুড মনীষা, অনিমেষ, সব্যসাচী, ফ্যান্টাস্টিক। দেখো ভাই, আমি যখন কোনো কথা বলবো প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে, প্রত্যেকটা জিনিস ধরে ধরে শুনবে। দেখো ভাই আমার, তোমরা আগেরটায় বলছিলে যে স্যার এর তো লসাগু নিয়ে নিলেই হতো, নট নট দ্যাট, সেটা হাফ। লসাগু নিয়ে নিলে হতো, সেটা হাফ নলেজ, নট কারেক্ট নলেজ। আমি কি বলেছি, আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা, যে কটা সংখ্যা দেয়া থাকবে প্রত্যেকটা দ্বারা বিভাজ্য হবে। সেম গোস ফর দিস, আমার এইখানে দেওয়া আছে n সংখ্যাটা 3 আর 11 দ্বারা বিভাজ্য, তাহলে আমার এর পরে কি সংখ্যা বসতে পারে? এইখানে আমার কোন সংখ্যা বসতে পারে? এখানে আমার এমন সংখ্যা বসতে পারে যেই সংখ্যাটা নিজেও 3 আর 11 দ্বারা বিভাজ্য, রাইট?
নট লসাগু। আমার এমন সংখ্যা বসতে পারে যেটা আমার 3 আর 11 দ্বারা বিভাজ্য। এইবার আমাকে কোশ্চেনটা কি চেয়েছে? লার্জার। আমাকে কোশ্চেনটা কি চেয়েছে? লার্জার সংখ্যা কি হবে? দেখো n+33, n+33টাও আমার 3 আর 11 দ্বারা বিভাজ্য, n+66টাও আমার 3 আর 11 দ্বারা বিভাজ্য। তার মানে এই দুটো তো হচ্ছেই না, আমি বুঝেই গেলাম এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। কিন্তু আমাকে কি বলেছে ভাই? আমাকে বলেছে লার্জার, বড় সংখ্যা। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা গো? যেটা বড় সংখ্যা যোগ হচ্ছে সেটা না? অপশন কোন ডিপে ঢুকে সেন্ট্রাল গভর্নমেন্ট কোশ্চেন করতে পারে, এই হচ্ছে তার একটা নিদর্শন। বোঝাতে পারলাম? আর আমার স্টুডেন্টরা যত ডিপে ঢুকেই প্রশ্ন হোক না কেন, কেউ কোনোদিন মিস করে না। ঠিক আছে, চল নেক্সট। দেখো লসাগু গসাগুর এই যে অঙ্কগুলো দেখছো, এই অঙ্কগুলো হচ্ছে একদম পিওর ছোট লোকামি অঙ্ক। ঠিক আছে, একদম পিওর ছোট লোকামি অঙ্ক। দেখো আমায় কি বললাম, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লিস্ট 5 ডিজিট নাম্বার দ্যাট ইজ ডিভিজিবল বাই 93। আমাকে বলেছে সব থেকে ক্ষুদ্রতম 6 অঙ্কের সংখ্যা যেটা 93 দ্বারা বিভাজ্য। তো আমাকে কি করতে হয়? আমাকে 93 এর একটা মাল্টিপল নিতে হয়, দিয়ে সেখানে খোঁজ করতে হয়, একাকার কাণ্ড। আমরা এত কিচ্ছু করবো না। যখনই আমাদের লসাগু গসাগুতে এরকম ডিভিসিবিলিটি প্রবলেম আসবে না ভাই, উই উইল ইউজ হ্যাশট্যাগ অপশন টেস্ট। কি বললাম? উই উইল ইউজ হ্যাশট্যাগ অপশন টেস্ট। তাহলে আমাকে একটা কথা বলো, কোন সংখ্যা যদি 93 দ্বারা কাটে তাহলে তো সেটা 3 দ্বারা কাটবে রে ভাই। কোন সংখ্যা 93 দ্বারা কাটলে তো 3 দ্বারা কাটবে। তাহলে 3 এর মাল্টিপ্লিসিটি রুল, 8 আর 1 9 6, এটা কেটে যায়। 7 আর 1 8 কাটে না, 7 5 12 আর 1 কাটে না, 6 5 আর 1 6। আচ্ছা এটাও কেটে যায়, দেখো 5 আর 1 6 আর 6, এটাও কেটে যায়। এটা কাটে এবং এটা কাটে, দিস ওয়ান 8 আর 1 9 6। এবার আমাকে বলেছে 93। ওকে, 93 মানে আমার 3 ইন্টু 31। 93 মানে হচ্ছে আমার 3 ইন্টু 31। তার মানে আমাকে এবার দেখতে হবে কোন সংখ্যাটা 31 দ্বারা কাটে। কোন সংখ্যাটা 31 দ্বারা কাটে? যে কোনো একটা নিয়ে নাও, যে কোনো একটা নিয়ে নাও। 93 70, 62 86, 2 62 2 4 8 8। তাহলে অপশন এ आंसर, এটা কাটে না। ঠিক আছে, আমাকে লিস্ট বলেছে না, লিস্ট বলেছে তাতে অসুবিধা নেই। সেটা এটা কাটছে কিনা আমি সেটা জানিও না, নাও কাটতে পারে, তাই না? এটা নাও কাটতে পারে। চলো, এমনিতেও লিস্ট বলেছে এটাই অ্যান্সার হবে। কিন্তু 1065 কি কাটে? 1065 তো কাটার কথা নয়। এটা তো আমার কাটার কথা না, যদিও এটা লিস্ট, কিন্তু এটা তো আমার কাটার কথা নয়। 1065 কি কাটে? 65 31, অবশ্য 3 কম, কাটার কাটতেও পারে, 3 তো কম। 93 70 62 86 62 2 4 5 কাটে না তো। অপশন এই অ্যান্সার, অপশন এই অ্যান্সার, এটা কাটে না, সেটাই বলছি, এটা কাটে না। অপশন এই অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। ওকে, দিস ওয়ান, এটা বলে দাও ভাই। 88 বলেছে, 88 বলেছে। দেখো নাম্বার সিস্টেমের কতটা ইউজ আমরা এখানে করব। 88 বলেছে, 88 মানে কি আছে গো? 8 আর 11, 8 আর 11। তাহলে 8 এর ডিভিসিবিলিটি রুল দেখা যাক। 8 নং 72,
8 8 64, এটা 8 দ্বারা কাটে। 8 নং 72 24, এটাও 8 দ্বারা কাটে। 8 12 96, এটাও 8 দ্বারা কাটে। তাহলে 8 দিয়ে দেখে লাভ নেই, 8 দিয়ে দেখে লাভ নেই। 18, 8 দুগুণে 16, এটাও। তাহলে 11 দিয়ে দেখি, 11 দিয়ে দেখি। 9 আর সাথে 16, 16 আর 4 20, 8 আর 9 17, কাটলো না। 9 আর সাথে 16, 16 আর 4 20, 9 আর 4 13, কাটে না। 9 9 18, 18 আর 9 কত, এই সরি 18 আর 8 কত, 26, 26 আর 15, 26 থেকে 15 বিয়োগ করলে আমার কত আসে, 11 আসে। 11 মাল্টিপল, তাহলে অপশন বি অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। না, এটা বলো, হোয়াট ইজ দ্য লার্জেস্ট 6 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 52? হোয়াট ইজ দ্য লার্জেস্ট 6 ডিজিট নাম্বার যেটা 52 দ্বারা কাটে? এটা তাহলে একইভাবে আমরা করতে পারবো, 4 আর 13। হুটহাট করে কিন্তু অ্যান্সার দেবে না, কারণ 90টা কাটে না ঠিকই, 84ও কাটে, 92 কাটে, 52ও কাটে। 4 13 52, 4 23 92, ঠিক আছে। আর 13 রুল ইয়েতে শেখানো আছে বাপ্পা, নাম্বার সিস্টেমে শেখানো আছে 7 আর 13, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমাদের 13 রুলটা লাগবে, আমরা এটা বাড়িতে করে নেব। ওকে, নেক্সট। হ্যাঁ 13 রুল দিয়ে হবে ভাই, আমার একদম ঠিক। হোয়াট ইজ দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 15 21 36 42? তার মানে আমাকে এমন একটা সংখ্যা বার করতে হবে যেটা 15 21 36 আর 42 দ্বারা বিভাজ্য। দেখো, যখনই এই টাইপের কোনো অঙ্ক দেবে না, এতক্ষণ আমাদের একটা সংখ্যা দেয়া ছিল, তাই না? এখন দেখো একাধিক সংখ্যা দিয়েছে। যখন আমাদের এই টাইপের কোনো অঙ্ক দেবে একাধিক সংখ্যাওয়ালা, আমরা কি করব বলতো? আমরা হয় 9 মাল্টিপল খুঁজবো, না হয় 11 মাল্টিপল খুঁজবো, না হয় 4 মাল্টিপল খুঁজবো। ফার্স্ট হবে আমার এই তিনটে, ফার্স্ট হবে আমার এই তিনটে গ্রুপ। হয় 9 মাল্টিপল খুঁজবো, না হয় 11 মাল্টিপল খুঁজবো, না হয় 4 মাল্টিপল খুঁজবো। যদি না পাই, সেকেন্ড গ্রুপ হচ্ছে 3 আর 8, সেকেন্ড গ্রুপ হচ্ছে 3 আর 8। মানে কি ভাই, যেমন দেখো এইখানে আমার বলেছে সংখ্যাটা 36 দ্বারা বিভাজ্য হবে, তাহলে কোন সংখ্যা 36 দ্বারা বিভাজ্য হওয়া মানে সেই সংখ্যাটা তো আমার 9 দ্বারাও বিভাজ্য ভাই, তাই না? কোন সংখ্যা 36 দ্বারা বিভাজ্য হওয়া মানে সেই সংখ্যাটা তো আমার 9 দ্বারাও বিভাজ্য ভাই। তাহলে আমি যদি 9 রুল খাটিয়ে দেখি যে কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, যদি আমি 9 রুল খাটিয়ে দেখি যে কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, সেখানেই তো আমার অ্যান্সার বেরিয়ে গেল। তো যখনই আমাদের একাধিক সংখ্যা থাকবে, ফার্স্ট আমরা 9 11 4 খুঁজবো যে এর কোনো মাল্টিপল আছে কিনা। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ ভাই 9 এর মাল্টিপল আছে 36, এটা আবার 4 এরও মাল্টিপল। যদি আমার 36 দিয়ে অ্যান্সার না আসতো তখন আমরা 3 বা 8 এ যেতাম, যদি সেটাই না আসতো তাহলে পরেরটায় যেতাম, এইভাবে যাব। ফার্স্ট আমরা শুরু করব 9 দিয়ে, কেন? কারণ 9 এর রুল আমরা সবাই জানি, ইউজ করা সোজা, ঠিক আছে। তাহলে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা দেখি, 8 8 16, 16 আর 6 22, কাটে না। 9 নিজে কাটলো, 8 আর সাথে 15, কাটে না। 9 নিজে কাটলো, 8 আর 3 11, কাটে না। 8 2 10 আর 8 18। চলো অপশন এ অ্যান্সার। তাহলে অপশন এ হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাটা আমাদের কি হবে, আমাদের এইগুলো দ্বারা কাটা যাবে। সুপ্রিয়া, সব কটা ক্লাস ভালো করে করো, যতগুলো ক্লাস এত অবধি করিয়েছি। 13 রুল তার মধ্যেই আছে, প্র্যাকটিস ক্লাসের মধ্যে 13 রুল আছে, সব কিছু বলা আছে। সব ক্লাস ভালো করে করো, ঠিক আছে। চলো, 7 দিয়ে চেক করলে হবে ভাই, কিন্তু আমরা করব না। কেন করব না? বেকার খাটা।
সাতের রুল হচ্ছে আমাদের কষ্টকর রুল। আমরা সব সময় সেই জিনিসটা দিয়ে চেক করব যেটা আমরা সোজা চেক করতে পারবো এবং যেটা দিয়ে আমি সবচেয়ে বেশি অপশন এলিমিনেট করতে পারবো। আমরা এখানে 3 দিয়েও দেখতে পারলাম না, কেন? কারণ অপশন সিও আমার 3 দ্বারা কেটে যায়, অপশন সিও আমার 3 দ্বারা কেটে যায়, তখন আমরা এ আর সি এর মধ্যে কনফিউজ হয়ে যেতাম। সেই জন্য সবার আগে আমরা অলওয়েজ 9 এর মাল্টিপল খুঁজবো। ফার্স্টে 9, তারপরে 11, তারপরে 4, এটা না হলে 3, 8। ঠিক আছে, চলো নেক্সট। এটা বলে দাও তাহলে, সেট করে এটার অ্যান্সারটা দিয়ে দাও। সেট করে এটার অ্যান্সারটা দিয়ে দাও। দ্য লিস্ট নাম্বার অফ 5 ডিজিট হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এত। খুব সোজা অঙ্ক। লিস্ট নাম্বার অফ 5 ডিজিট যেটা আমার এত দ্বারা বিভাজ্য। আমরা তো এটা সেট করে পেয়ে যাবো যে ভাই আমি 9 খুঁজতাম, 9 তো দেওয়াই আছে, এন্ড 9 দেওয়া আছে মানে আমার অ্যান্সার কি হয়ে যাবে, আমি দেখতে হবে কোন সংখ্যাটা 9 দ্বারা কাটে। কোনটা কাটে গো? 5 2 7 আর 8 হলো না, 6 আর 7 হলো না, 7 আর 8 হলো না, একমাত্র অপশন বি আছে, তাহলে বি অ্যান্সার। কতক্ষণ লাগলো অঙ্কটা করতে? দিস ইজ দ্য পাওয়ার অফ নাম্বার সিস্টেম বা ডিভিসিবিলিটি। বলতাম না যে ডিভিসিবিলিটি পড়ে নাও, নাম্বার সিস্টেম পড়ে নাও, অপশন টেস্ট ইজি হয়ে যাবে, রেশিও পড়ে নাও, পার্সেন্টেজ পড়ে নাও, অ্যারিথমেটিক ইজি হয়ে যাবে। দিস ইজ দ্য পাওয়ার। ঠিক আছে, একদম তিথি, একদম ঠিক। চলো নেক্সট। আচ্ছা, 13 থেকে আমরা নেক্সট দিন করব, ঠিক আছে? আর এরকম অঙ্ক আছে? অসম্ভব ভালো একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক। ডিজিটাল সাম মনে আছে? শিবশঙ্কর যাচ্ছে ভাই। ডিজিটাল সাম মনে আছে? হ্যাঁ, কাকে বলে গো ডিজিটাল সাম? নাম্বার সিস্টেমে করানো। কি ছিল গো ডিজিটাল সাম? কাকে বলা হয়? দুটো সংজ্ঞা ছিল ডিজিটাল সামের। লাস্ট অঙ্ক আজকের এটা, ACFLCM এর লাস্ট অঙ্ক। দুটো ছিল, ডিজিটাল সাম। না না, ডিজিট গুলোর সাম হচ্ছে ডিজিট সাম, নট ডিজিটাল সাম। ডিজিটাল সাম হচ্ছে কোনো একটা সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ আছে সেটা, অথবা কোন সংখ্যাগুলোকে পরপর ততক্ষণ যোগ করে যাব যতক্ষণ না সিঙ্গেল ডিজিট সংখ্যা আসছে, তাকে বলা হয় ডিজিটাল সাম। তোমাদের হোমওয়ার্ক থাকলো ডিজিটাল সামটা পড়ে এইটাকে অ্যান্সার করে আসা। পরের দিন আমরা এই অঙ্কটা ফার্স্টে টাইম এন্ড ওয়ার্ক পড়াবো, তারপরে এই অঙ্কটা সলভ করানো দিয়ে পরের দিনের ক্লাস আমার স্টার্ট হবে। ঠিক আছে? 13 থেকে বাকি আছে, 16টা আগে করব, তারপরে 13 14 15 করে শুরু করব। তোমাদের হোমওয়ার্ক হবে এই ডিজিটাল সামটা পড়ে এই অঙ্কটার অ্যান্সার করা। ডিজিটাল সামের কনসেপ্ট মনে থাকলে এই অঙ্কের অ্যান্সার একসাথে হয়ে যাবে, মানে উইদিন 10 সেকেন্ড অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, চলো। ভেরি গুড অনিমেষ, একদম কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো। না অরূপ, ভুল। সায়ন ফ্যান্টাস্টিক, একদম কারেক্ট অ্যান্সার। চলো। রানা ভেরি গুড, সুপ্রিয়া ফ্যান্টাস্টিক। চলো, তাহলে এই চলে গেল আমাদের ডিজিটাল সামের গল্প। ওকে, এবার আমরা চলে আসি পার্সেন্টেজের লাস্ট টাইপ, যেটা ফর্মুলা ছিল সেটা। আমাদের না একটা টাইপের অঙ্ক দেয়া থাকে, সেটাকে বলা হয় পাস ফেল প্রবলেম। পাস ফেল প্রবলেম। এই পাস ফেল প্রবলেম মানে কি?
পাস ফেল প্রবলেম মানে হচ্ছে তোমাদের এরকম দেয়া থাকবে, হয় এরকম জিনিস দেয়া থাকবে যে এ হচ্ছে ধরে নাও ম্যাথে পাস, বি হচ্ছে ইংলিশে পাস, ইংলিশে পাস, আর সি হচ্ছে দুটোতেই পাস, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে যে ভাই ফেল পার্সেন্টেজ কত, তোমাকে জিজ্ঞেস করবে যে ভাই ওভারঅল ফেল পার্সেন্টেজ কত। হয় এরকম দেবে, অথবা কি থাকবে, সবকটা ফেল পার্সেন্টেজ দেয়া থাকবে। অর্থাৎ হয় তোমাকে বললো এ হচ্ছে ম্যাথে ফেল, বি হচ্ছে ইংলিশে ফেল, সি হচ্ছে দুটোতেই ফেল। এরকম ঘটনা যদি দেয়া থাকে তখন তোমাকে দেবে হচ্ছে পাস পার্সেন্টেজ কত। এগুলো একদম সবকটা পরীক্ষার একদম প্রিলিমস লেভেলে আসে, একদম এই লেভেলেরই কোশ্চেন আসবে, এইভাবেই প্রশ্ন আসবে। হ্যাঁ শিবশঙ্কর, একদম ঠিক। তো এই টাইপের অঙ্ক যখনই দেবে না ভাই, যখন দেখবে সবকটা পাস দিয়ে ফেল পার্সেন্টেজ বা সবকটা ফেল দিয়ে পাস পার্সেন্টেজ দেওয়া আছে, এই দুটোর মধ্যেই যে কোনো একটা দেবে। মনে রাখবে দুটোর ক্ষেত্রেই একটাই অ্যান্সার হয়, 100 মাইনাস এ প্লাস বি মাইনাস সি, 100 মাইনাস এ প্লাস বি মাইনাস সি, দুটোর ক্ষেত্রেই আমার সেম অ্যান্সার হবে। একটা এক্সাম্পল দিয়ে আমরা করিয়ে দিই। ধরো আমি তোমাকে বললাম যে ম্যাথে পাস করেছে 20%, রিজনিং এ পাস করেছে 10%, আর বোথ দা সাবজেক্টে পাস করেছে 5%, বোথ দা সাবজেক্টে পাস করেছে 5%, তাহলে কতজন লোক ফেল করেছে? তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে যে কতজন লোক ফেল করেছে। আমাদের অ্যান্সার কি হবে বলো তো ভাই? আমাদের অ্যান্সার হয়ে যাবে 100 মাইনাস 20 প্লাস 10 মাইনাস 5, অর্থাৎ 100 মাইনাস 30 মাইনাস 5 মানে 25, 75%। তাহলে আমাদের ফেল পার্সেন্টেজ কত? 75। বোঝা গেল? এই চলে গেল পাস ফেল প্রবলেম। জাস্ট এই দুটোই টাইপ থাকে, হয় পাস দিয়ে ফেল জিজ্ঞেস করবে, না হয় ফেল দিয়ে পাস জিজ্ঞেস করবে। ঠিক আছে, চলো নাও দ্য লাস্ট ওয়ান, মিল্কম্যান প্রবলেম। জেনারেলি এখন আর মিল্কম্যান প্রবলেম খুব একটা দেয় না, কিছু কিছু দেয় যেটা আমরা ট্রিক দিয়ে করব, একদম সেট করে অ্যান্সার হয়ে যাবে। মিল্কম্যান প্রবলেমটা আমি আজকে একটু তোমাদের বুঝিয়ে যাই, লাস্ট জিনিস। হ্যাঁ ভাই, কিচ্ছু না ভাই, জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখবে তাহলেই হয়ে যাবে, এই জিনিসটা, আর কিচ্ছু না। এ প্লাস বি মাইনাস সি, এ হচ্ছে একটা পোর্শন, বি হচ্ছে আরেকটা পোর্শন, সি হচ্ছে দুটোর কমন, আর কিচ্ছু না। ঠিক আছে, মিল্কম্যান প্রবলেমটা জাস্ট তোমাদের কয়েকটা জিনিস, মানে জাস্ট ট্রিকটা জানলেই এখানে হয়ে যাবে। আমি মিল্কম্যান প্রবলেমের জাস্ট কনসেপ্টটা বলে দিচ্ছি, একটা টাইপেরই অঙ্ক হয়, সেটা আমরা বার করে নিতে পারবো, কোনো রকম চাপ হবে না। হোয়াট ইজ মিল্কম্যান প্রবলেম? দেখো, আমরা বলেছিলাম মনে আছে যে ডিসঅনেস্ট বিজনেসম্যান আমাদের ওজনে মারে, লাস্ট টপিক আজকের। ঠিক আছে, ডিসঅনেস্ট বিজনেসম্যান আমাদের ওজনে মারে, আর মিল্কম্যান আমাদের কি করে? ইমপিউরিটি মেশায়। মিল্কম্যান আমাদের কি করে? ইমপিউরিটি মেশায়। ঠিক, তাহলে এবার একটা জিনিস দেখো কিরকম কি প্রশ্ন আসবে। দেখো, ধরো তোমাকে বললো যে একজন মিল্কম্যান দুধে জল মিশিয়ে সিপিতে সেল করে, দুধে জল মিশিয়ে সিপিতে সেল করে, এবং 30% প্রফিট হয়, 30% প্রফিট হয়।
দুধে জল মিশিয়ে সিপিতে সেল করে এবং 30% প্রফিট হয়, তাহলে আমাদের মিল্ক ইস্টু ওয়াটারের অনুপাত কত? মিক্সচারটায় মিল্ক ইস্টু ওয়াটারের অনুপাত কত? আমি ফার্স্টে কনসেপ্টটা বলে দিই, কিভাবে আমরা পরপর কনসেপ্টটা পড়বো, কনসেপ্টটা বুঝবো, সেটা আগে আমরা বলে দিই। ঠিক আছে ভাই আমার? দেখো সুন্দর করে দেখো। হ্যাঁ, আমি মনে করলাম মিল্কম্যানের মিল্কের পরিমাণ, আমি মনে করলাম মিল্কের পরিমাণ হচ্ছে এম লিটার, আমি মনে করলাম মিল্কের পরিমাণ হচ্ছে এম লিটার, এম লিটার মিল্ক সে কিনেছে। ঠিক আছে ভাই আমার? এবং আমি মনে করলাম কস্ট প্রাইস হচ্ছে 1 লিটারের দাম সি টাকা পার লিটার, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। 1 লিটারের দাম হচ্ছে আমার সি টাকা, আর মিল্ক কিনেছে ধরো এম লিটার। 1 লিটারের দাম হচ্ছে সি টাকা, তাহলে মিল্ক কিনেছে ধরো আমার এম লিটার। তাহলে ভাই আমাকে একটা কথা বলো তো, আমার টোটাল কস্ট প্রাইস তাহলে কত আসছে গো? আমার টোটাল কস্ট প্রাইস তাহলে কত আসছে গো? 1 লিটারের দাম সি টাকা, আর এম লিটার দুধ কিনেছে। 1 লিটারের দাম সি টাকা, তাহলে এম লিটারের দাম যত হবে সেটাই হচ্ছে আমার টোটাল কস্ট প্রাইস। তাহলে আমার টোটাল কস্ট প্রাইস কত আসছে ভাই? এম ইন্টু সি, এম ইন্টু সি, তাই তো? এমসি করবে না। এমসি আবার কি কথা? হ্যাঁ, এমসি একে আমি অঙ্ক পড়াই, তার মধ্যে তোমরা যদি এখন এমসি লেখো মনে হবে আমাকে বলছো, বুঝতে পারছো? এম ইন্টু সি বলো, এম ইন্টু সি। ঠিক আছে, সিএমও বলবো না, কারেন্ট সিচুয়েশনে তো সিএম আরো বলবে না, 9 তারিখের পর বলবে সিএম, এখন বলবে কি? এম ইন্টু সি। ঠিক আছে ভদ্রলোক, আমরা সবাই সুন্দর ছেলে, চল ছেলে মেয়ে। তাহলে আমার টোটাল কস্ট প্রাইস কত চলে গেল? এম ইন্টু সি। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো ভাই আমার, আমি মনে করলাম ও ডাব্লু লিটার জল মিশিয়েছে, ডাব্লু লিটার জল মিশিয়েছে। তাহলে ভাই আমার একটা জিনিস দেখো তো, আমার আগে ছিল এম লিটার দুধ, তার মধ্যে ডাব্লু লিটার জল মিশিয়েছে, তাহলে এখন আমার পুরো মিশ্রণটা কত গো ভাই? আমার এম প্লাস ডাব্লু না? কি গো, এটা আমার এখন টোটাল মিশ্রণ না? তাই না? অবশ্যই অনিলাভ, কোনো চাপ নেই। ঠিক আছে ভাই আমার? তাহলে এবার একটা জিনিস দেখো, আমাকে কি বলেছে? সিপিতেই সেল করেছে, অর্থাৎ মিক্সচারটা সিপিতে সেল করেছে। তাহলে এই যে মিক্সচারটা আমি পেলাম এত লিটার, এটা বিক্রি করেছে হচ্ছে সিপিতে, অর্থাৎ তুমি যদি আজকে কিনতে যাও তোমাকে বলবে যে আমি সি টাকা পার লিটার দরে কিনেছি, আমি সি টাকা পার লিটার দরেই বেচবো, আমি সি টাকা পার লিটার দরেই বেচবো। তাহলে টোটাল এসপিটা আমার কত আসছে? এম প্লাস ডাব্লিউ ইন্টু সি। তাই তো ভাই আমার, এটা তো আমার টোটাল এসপি। তাহলে টোটাল সিপিটা আমি পেয়ে গেলাম, টোটাল এসপিটা আমি পেয়ে গেলাম, এবং পুরো ট্রানজাকশনে আমার কি হয়েছে? পুরো ট্রানজাকশনে আমার 30% প্রফিট হয়েছে, পুরো ট্রানজাকশনে আমার 30% প্রফিট হয়েছে। তার মানে আমাকে একটা কথা বলো, আমার কস্ট প্রাইস হচ্ছে এম ইন্টু সি, আমি যদি 30% প্রফিটে বিক্রি করি তাহলে তো আমার বিক্রয় মূল্য ইন্টু 130/100 হওয়ার কথা, কি গো, তাই না? কস্ট প্রাইস এম ইন্টু সি, আমি যদি আজকে 30% প্রফিটে বিক্রি করি তাহলে তো আমার বিক্রয় মূল্য 130/100 হওয়ার কথা, তাই তো ভাই? তোমরা বলছো হ্যাঁ স্যার। এবং এই যে বিক্রয় মূল্য দেখো, এটাও আমার বিক্রয় মূল্য, এটাও আমার বিক্রয় মূল্য, তাহলে হিসাব মতো এই দুটো বিক্রয় মূল্য তো আমার সমান, হিসাব মতো এই দুটো বিক্রয় মূল্য আমার সমান। তোমরা বলছো হ্যাঁ স্যার। তাহলে দেখো তো ভাই আমার কাটাকাটি করলে কি পাচ্ছি? 0 0 ক্যান্সেল, সি আর সি ক্যান্সেল, তাহলে এম বাই এম প্লাস ডাব্লু, সেটা আমার কত চলে আসছে? 10/13। অর্থাৎ ভাই আমার এম এর ভ্যালু আমার চলে আসছে 10 ইউনিট, এম প্লাস ডাব্লুর ভ্যালু আমার চলে আসছে 13 ইউনিট। তাহলে ডাব্লুর ভ্যালু আমার কত চলে গেল? 13 - 10 = 3 ইউনিট। এবার আমাকে কি জিজ্ঞেস করেছে? মিল্ক ইস টু ওয়াটার কত? তাহলে মিল্ক ইস টু ওয়াটার আমার কত চলে আসছে? মিল্ক হচ্ছে 10, ওয়াটার হচ্ছে 3, তাহলে 10:3, এটা আমার চলে গেল মিল্ক ইস টু ওয়াটার।
আমরা কনসেপ্টটা বুঝতে পারলাম? আমরা কনসেপ্টটা প্রত্যেকে বুঝতে পারলাম? আমরা দুটো সেলিং প্রাইস সমান করলাম। ফার্স্ট এরটা কস্ট প্রাইস আছে, সেটা 30% প্রফিটে সেল হয়েছে, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে এম ইন্টু সি ইন্টু 130/100। এটাও একটা বিক্রয় মূল্য, এটাও একটা বিক্রয় মূল্য, দুটো আমি সমান করে দিলাম। এবার গল্পটা হচ্ছে আমি এই অঙ্ক যদি এত বড় করে করি তাহলে তো আমার কষ্টের আর শেষ থাকবে না। আমাকে এইটা করতে হবে, কখন করতে হবে? যদি সিপি তে সেল না করে। যদি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস আলাদা হয় তখন আমাদের এইভাবে করা ছাড়া আর উপায় নেই। বাট হোয়াট ইফ আমার কস্ট প্রাইসে সেল করে? যদি আমার কস্ট প্রাইসেই সেল করে তখন আমরা কি করব? এই বেসিক কনসেপ্টটা আমাদের লাগবে। কখন লাগবে? যখন এই জিনিসটা আমরা তখন ইউজ করব যখন আমাদের বিক্রয় মূল্যটা কস্ট প্রাইসের সাথে সমান হবে না। কিন্তু এইখানে দেখো আমার কস্ট প্রাইসটা তো উভয় ক্ষেত্রে সমান বলে দিয়েছে, মানে বিক্রয়টাও আমার কস্ট প্রাইসেই করেছে, বলেছে না সিপি তে সেল করেছে, তাহলে সেলিং প্রাইস আর কস্ট প্রাইস পরস্পর সমান। যদি আমাদের সিপি আর এসপি পরস্পর সমান হয়, তোমাদের 90 বলবো না, 85% কেসে এই অঙ্কটাই দেবে যে জল মিশিয়ে সিপি তে সেল করলো তাতে একটা পার্টিকুলার প্রফিট হয়, তাহলে মিল্ক ইস টু ওয়াটার কত? আমরা কি করব? যে পার্সেন্টেজটা এখানে দেওয়া থাকবে সেটাকে ফ্র্যাকশনে কনভার্ট করব। যে পার্সেন্টেজটা এখানে দেয়া থাকবে সেটাকে ফ্র্যাকশনে কনভার্ট করব। নিচেরটা হয়ে যাবে মিল্ক, ওপরেরটা হয়ে যাবে ওয়াটার। হোয়াট উইল বি আওয়ার রেশিও? 10:3। যদি আমাদের কস্ট প্রাইসে সেল করে আমরা কি করব? যে পার্সেন্টেজটা দেয়া থাকবে, যত পার্সেন্ট প্রফিট করবে সেটাকে আমরা কি করে দেব? ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। নিচেরটা হবে মিল্ক, উপরেরটা হবে ওয়াটার। মজা পেয়েছি? জীবনে একটা অদ্ভুত আনন্দ উল্লাসের রোল কি তোমার ভেতরে দেখা যাচ্ছে এইভাবে যখন আমরা অঙ্কটা করলাম? যদি দেখা যায় তাহলে ভাববে যে বাহ, তুমি আস্তে আস্তে ভালো ছেলে হয়ে গেছো বা ভালো মেয়ে হয়ে গেছো। কালকে আমরা কি করব? টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক অঙ্ক, এলসিএম এর লাস্ট পার্ট, রেট কনজাম্পশন, এটা হবে আমাদের কালকের কাজ। ঠিক আছে? তো চলো আজকে আমি যাই, তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। বাকি গিয়ে এবার আমি গিলি, প্রচন্ড খিদে পেয়েছে, বুঝতে পারছো তো, আর পারা যাচ্ছে না। ইম্পর্টেন্ট টপিক অ্যারিথমেটিক, বহুবার বহু জায়গায় বলা ভাই, আর আলাদা করে কিছু নেই। ঠিক আছে? এবার যারা, আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে, তুমি আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে? আমি ইন জেনারেল হোয়াটসঅ্যাপ নাম্বার কাউকে দিই না, আমার কন্ট্যাক্ট নাম্বার কাউকে দিই না। আমি এবার অফিসিয়াল নাম্বার দিচ্ছি, এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করলে পাবে, কল করলে কিন্তু আমাকে নাও পাওয়ার সম্ভাবনা থাকে হাই। ঠিক আছে? আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করলে যত দেরি হোক না কেন, সেটা 2-3 দিন পরে হলেও আমি ঠিক রিপ্লাই দিয়ে দেবো। ফোন করলে আমাকে নাও পেতে পারো। যদি আমার সাথে কথা বলার দরকার হয় হোয়াটসঅ্যাপে একবার বলবে যে স্যার আপনার সাথে একবার আমি কথা বলবো, আমার টিম আমাকে জানালে আমি সময় মতো আমি তোমায় ফোন করে নেবো। ঠিক আছে ভাই আমার? আমি দেখো বক্সে, চ্যাট বক্সে লিখে দিয়েছি। ঠিক আছে? তো আজকে আমি আসি, টাটা ভাই সকল, তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে। রেকর্ডেড ভাই বোন যারা আছো তাদেরও যদি কোনো রকম কোথাও কিছু প্রবলেম হয়, কিছু অসুবিধা হয়, আমাদের তো অফিস খোলা থাকেই, চলে আসতে পারো বা আমাকে আলাদা করে জানাতে পারো। ঠিক আছে ভাই? চলো টাটা, আসি।